হত্যা ব্যক্তিকেও দেখতে পাওয়া গিয়েছে এই কাজে, তারাও উস্কানিমূলক বেশ কিছু আচরণ করেছেন। আসুন শুনি আমরা কি বলছেন ডিজি। मीटिंग इज़ वेरी इम्पॉर्टेंट। मीटिंग इसलिए इम्पॉर्टेंट है क्योंकि जब आप दो पक्ष मिलते हैं, एक संवाद होता है, एक संबंध बनता है, एक अंडरस्टैंडिंग बनता है, तो कई इस तरह की समस्याएं बॉर्डर पे होती हैं जो कि आपसी बातचीत और आपसी समझ के कारण से उसका निपटारा आसानी से होता है। तो मीटिंगें महत्वपूर्ण है। বলে আশার আলো সেখানে জারি থাকুক, আমরা তাই চাইবো, তার কারণ লাগাতার এই উস্কানি বন্ধ। অন্যদিকে বিএসএফ কে জমি দিয়েছে রাজ্য। নদিয়ার করিমপুরে বিএসএফ কে আউটপোস্ট তৈরির জন্য 0.9 একর জমি দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। বাংলাদেশে অস্থিরতার সুযোগ নিয়ে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চলছে। নজরদারির পরিকাঠামোর জন্য রাজ্য সরকার বিএসএফ কে জমি দিচ্ছে না বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা। এরপরই করিমপুরে বিএসএফ কে জমি দেওয়ার সিদ্ধান্ত নবান্নর। ইন ডিটেল জানবো আমার সহকর্মী দীক্ষার কাছ থেকে। দীক্ষা, অবশেষে এই সিদ্ধান্ত নেওয়া হলো, অভিযোগ ছিল কিন্তু বাস্তবায়ন ঘটলো সিদ্ধান্ত, এবার আউটপোস্ট তৈরি হবে, কি বলবে? দেখো, গতকালকে যে মন্ত্রিসভার বৈঠক ছিল সেখানে সিদ্ধান্ত হয়েছে যে নদিয়ার করিমপুরে 0.9 একর জমি বিএসএফ কে দেওয়া হবে তাদের আউটপোস্ট তৈরির জন্য। কিন্তু এটাও বলা প্রয়োজন যে বিএসএফ বারবার যেমন অভিযোগ তুলছিল যে রাজ্য সরকার জমি দিচ্ছে না, তার প্রেক্ষিতেই যখন দেখা গেল যে বাংলাদেশ অশান্ত হয়ে উঠছে এবং বেশ কয়েকটি জায়গায় বাংকারের দেখা পাওয়া গেল স্মাগলিং এর জন্য, তখনই কালকে রাজ্য সরকারের তরফ থেকে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জমি দেওয়া হবে। কিন্তু এটা মনে রাখা প্রয়োজন, 0.9 একর জমি শুধুমাত্র নদিয়ার করিমপুরে দেওয়া হবে, যেখানে বিএসএফ এর দরকার কিন্তু প্রায় 430 একর জমি। পুরো ফেন্সিং থেকে শুরু করে পুরো যদি বাংলাদেশ আর এপার বাংলার বর্ডার পুরো ঘিরে ফেলতে হয়, তাহলে যে জমি দরকার তার তুলনায় 0.9 একর কিন্তু খুবই সামান্য। কিন্তু তাহলে নদিয়ার করিমপুরের জন্য অন্তত 0.9 একর জমি দেওয়া হবে বলে গতকালকের ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ দীক্ষা। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত, অবশেষে এই জমি পাওয়া যাচ্ছে। কিন্তু আরো একটা খবর এবার বলি, তা হচ্ছে মাদক পাচার। সাধু সেজে মাদক পাচার, মানে হ্যাঁ, ভণ্ড সাধু, ঠিকই ধরেছেন। নদিয়ার বাংকার রহস্যে এবার নতুন মোড়। আমবাগানে মাদক পাচারের উদ্দেশ্যেই বাংকার তৈরি করেছিল সুশান্ত ঘোষ ওরফে লাল। 4 বছর আগে মাদক মামলায় জেল থেকে ছাড়া পায় সুশান্ত। তারপর থেকে এলাকায় সাধুর বেশে ঘুরত। গত বছরও ভীমপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারে নাম জড়ায় সুশান্তর। জারি হয় গ্রেফতারি পরোয়ানা। তারপর থেকে এলাকা ছাড়া সুশান্ত, কিন্তু আড়ালে থেকেই মাদক পাচার সে চালিয়ে যায়। বাংকারের খোঁজ মিললেও এখনো বাংকারের পান্ডা অধরা। কি খবর আর রয়েছে আমার সহকর্মী মহাদেবের কাছে যাব। মহাদেব, সাধু সেজে এই যে মাদক পাচার চলছে, এ তো একার কাজ বলে মনে হয় না, ফলে পান্ডাকে পাকড়াও করতে হবে। এখনো পর্যন্ত সংক্রান্ত আর কি কি তথ্য সামনে আসছে? মেন পান্ডাই হচ্ছে এই লাল। তার কারণ এলাকার মানুষ বলছে যে এই যে জমিতে যেখানে বাংকার পাওয়া গেছে, যে বাংকারগুলি উদ্ধার হয়েছে, সেই জমিগুলো তাদেরই, অর্থাৎ তাদের শরিকের, দাদা ভাই কাকা, এদেরও একাধিক ব্যক্তির নাম জড়িয়ে আসছে এই ঘোষ পরিবারের। আর এই লালকে চেনে না ওই এলাকার খুব কম সংখ্যক লোক রয়েছেন। তারা বলছেন যে তিনি সাধু, তিনি এলাকার মানুষ পূজা আচ্ছার মধ্যে থাকেন, বাড়িতে কীর্তন দেন, মানুষ বাড়িতে অনুষ্ঠান করেন, তিনি ভালো মানুষ। কিন্তু আগে তিনি এই কাজের সাথে যুক্ত ছিলেন। কেন আগে যুক্ত ছিলেন না, তিনি বিগত দিনে বছর সাথে আগে তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন এই ফেন্সিডিলের ঘটনায়। সেক্ষেত্রে 4 বছর জেল খেটেছিলেন, যা তার মাও স্বীকার করছেন। 4 বছর জেল খাটার পর তিনি সাধু হয়ে যান। কিন্তু সাধু হয়ে যাওয়ার পরও কিন্তু তিনি ছাড়েননি এই ব্যবসা। তার প্রমাণ গত বছরই এপ্রিল মাসে তাকে তার কাছ থেকে বেশ কিছু ফেন্সিডিল কিন্তু বাজেয়াপ্ত করে ভীমপুর থানার পুলিশ। প্রায় 20,000 বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয় এবং সেই ঘটনাতে সাধুর নাম জড়ায়। সেই সাধুর নাম জড়ানোর পর থেকে তিনি বেপাত্তা হয়ে যান। পুলিশ তাকে খোঁজে, তাকে না পেয়ে অবশেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াতেই তিনি এলাকা ছেড়েছেন, বিভিন্ন জায়গায় থাকেন। কিন্তু তার মধ্যে আপাতত তোমার ধন্যবাদ জানাই, তুমি আমাদের সঙ্গে থাকো মহাদেব। গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, কিন্তু এই সমস্ত বিষয়ে পরোয়ানা করে দিনের পর দিন এই লাল যেভাবে মাদক পাচার চক্র চালাচ্ছিল, এবার সেটা আটকানো যাবে কিনা সময় বলে। তবে আমার আরো এক সহকর্মী আমার সঙ্গে রয়েছেন, তন্ময়। আরো এক সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, তন্ময়ের কাছ থেকে জানবো। তন্ময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আমরা পেলাম আরামবাগে। সেখানে সরকারি স্কুলে লাগাতার গ্রুপ ডি কর্মী নিয়োগ হচ্ছে। শুধু তাই নয়, এনজিওর নাম করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ উঠছে।
2024-এর মাঝামাঝি সময় থেকে স্কুলে কাজ শুরু করলেও বেতন মিলছিল না বলে অভিযোগ কিন্তু সরকারি শিলমোহর ছাড়া। কিভাবে কর্মী নিয়োগ হলো তা নিয়ে আজব যুক্তি স্কুল কর্তৃপক্ষের কি আজব যুক্তি? তন্ময়, কি বলছে স্কুল কর্তৃপক্ষ? দেখো শুভজিৎ, সরকারি বিদ্যালয় বেসরকারি সংস্থা থেকে কর্মী নিয়োগ হচ্ছে এবং যেখানে সরকারি বিদ্যালয়কে হাতিয়ার করছে, যেখানে বিদ্যালয়ের দরকার গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত যাবতীয় কর্মী, সেখানে গ্রুপ ডি কর্মীর নাম করে প্রতারিত হচ্ছে প্রচুর মানুষজন, যেখানে এই বেসরকারি সংস্থাকে টাকা দিয়ে নিয়োগ হচ্ছে এবং তারা স্কুলগুলিকে প্রলোভন দেখাচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং স্কুলগুলি প্রলোভনে পা দিয়ে ওই সমস্ত বেসরকারি সংস্থার প্রলোভনে পা দিয়ে স্কুলগুলি নিয়োগ করছে সরকারি জায়গায় কর্মী। তাদের দিয়ে কাজ করানো হলেও তারা কিন্তু বেতন পাচ্ছে না, এমনটাই অভিযোগ। আর ওই সমস্ত যারা প্রতারিত হয়েছে তাদের অভিযোগ তারা কয়েক লক্ষ টাকা দিয়েছে, কেউ বা 30-40 হাজার টাকা দিয়েছে, কেউ বা কয়েক লক্ষ টাকা দিয়েছে, যার বিনিময়ে তারা কাজ পাচ্ছে। এবং যখন 3 মাস 4 মাস কাজ হয়ে গেছে, যখন তারা বেসরকারি সংস্থার দিকে যখন বেতন চাইছে, তারা কিন্তু বেতন পাচ্ছে না। বেতন না পাওয়ায় বেশ কিছু অনেকে কাজ ছেড়ে দিয়েছে। আবার এই বেতন না পাওয়ার জন্য তারা আরামবাগ থানার দ্বারস্থ হয়েছে, প্রশাসনকে বিষয়টি জানিয়েছে, যদিও স্থানীয় এডিআই বিষয়টি কিন্তু জানেন না। অন্যদিকে আচ্ছা, ওই বিষয়টি জানিনি না। আচ্ছা, যারা অভিযোগ করছেন তারা কি বলছেন আমি একবার দর্শকদের শোনাবো। যারা অভিযোগ করছেন, যারা এভাবে প্রতারিত বা যারা এখনো পর্যন্ত এই ঘটনার শিকার, অভিযোগ কি তাদের মুখ থেকে শুনে এবং স্কুল কর্তৃপক্ষ কি বলছে সেটাও শোনাবো। ফোন নাম্বারে ফোন করে বলে যে আমি এনজিও দিকতে বলছি, আমরা এনজিওর হচ্ছে কাজ দেবো এরকম স্কুলে পরিষ্কার করার জন্য, সেই অনুপ্রেক্ষিতে আমরা কাজ করছি। স্কুল কর্তৃপক্ষ কাজে নিয়েছে? হ্যাঁ, 4 মাস কাজ করছি, পুরো মাইনে পাই। যে কি বলছে মাইনে কারা দেবে বলেছে? মাইনে তখন স্যারেরা বলছে এনজিওরা মাইনে দেবে বলেছে। তাহলে আপনারা ফোন করে দেখুন এনজিও দিকে কি ব্যাপারটা হচ্ছে, ওটা তো আমাদের দায়িত্ব নেই। এনজিওর তরফ থেকে হচ্ছে, সরকারি স্কুলে হচ্ছে, এটাই বলেছিলেন, এর বেশি আর কিছু বলেননি। এখানে আমাদের পাড়াতেই আছে সুব্রত যিনি মন্ডল নাপিতদের, ওনার আন্ডারেই আমি ঢুকেছি। এবার ওনার থেকে আরো আদার্স লোক আছে। আমাকে দিতে হয়েছে 30,000 টাকা দিতে হয়েছে। ওটা অনলাইনের মাধ্যমে গেছে। আমি একটা মুদিখানা চালিয়ে খুব কষ্ট করে টাকাটা জোগাড় করে দিয়েছি, 30,000 টাকা আমি ফেরত পেতে চাই। আরো 5 জন যেমন এই ফাঁদে পা না দেয়। আমি যেটা জানি যে কিছু এনজিও একটা সংস্থা, সেই সংস্থা এগুলোকে বিভিন্ন স্কুলে পাঠিয়েছিল, তারাই নিয়োগ করেছিল, তারাই দায়বদ্ধতা এবং তারাই ওখান থেকে বেতন দেবে। এখানে আমাদের স্কুলে কোনো দায়বদ্ধতা নেই। অভিযোগ করছেন অভিযোগকারীরা এবং স্কুল বলছে তাদের কোনো দায়বদ্ধতার মধ্যে নেই। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এই বিষয়টা, তিনি কিভাবে দেখছেন একবার তার মুখ থেকে শুনুন। 2 নম্বরই কোথায় নেই বলুন? গোটা রাজ্যে চিটফান্ড বন্ধ হয়েছে কেন্দ্রীয় সরকার এবং এনফোর্সমেন্ট ডাইরেক্ট সিবিআইর জন্য, হাইকোর্টের জন্য, সুপ্রিম কোর্টের জন্য, কিন্তু লোটো, অনলাইন লটারি, আমাদের ডিয়ার লটারি, নানাভাবে চিটিংবাজি হচ্ছে। এসসি সার্টিফিকেট ফলস হচ্ছে, নন এসটিরা এসটি সার্টিফিকেট বের করে নিচ্ছে, রূপশ্রীর কার্ড ছাপিয়ে বিয়ের টাকা নিয়ে চলে যাচ্ছে, একজনের টাকা আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে, মাইনরিটি স্কলারশিপের টাকা চুরি হচ্ছে। কোথায় হচ্ছে না জায়গাটার নাম বলুন? গোটা রাজ্যটাই এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে ভরে গেছে। এর কারণ হচ্ছে এখানকার সরকার নিজে দুর্নীতিগ্রস্ত। অন্যদিকে এই রাজ্যে একটা নক্কারজনক ঘটনা, একথা বলতে কোনো দ্বিধা নেই, একটা নক্কারজনক ধর্ষণ খুন নিয়ে রাজনৈতিক তরজা, চূড়ান্ত তরজা চলছে এ বাংলা।